ডিয়ার ভিউয়ার্স, আমাদের বিরতির পর আপনাদেরকে আবারও আমাদের প্রোগ্রামে স্বাগতম। তো আমরা বিরতির পূর্বে একজন ডাইরেক্টর হিসাবে তার কী ধরনের কমপ্লায়েন্স আছে সে ব্যাপারে আমরা আমাদের বিজ্ঞ গেস্ট থেকে শুনলাম। আমরা জানলাম যে যখন আপনি একটা কোম্পানি ওপেন করবেন আপনার কিছু রেসপন্সিবিলিটি হয়ে যায় ডাইরেক্টর হিসাবে। রেসপন্সিবিলিটিগুলি কোম্পানিজ হাউসে আছে, HMRCর কাছে আছে। তারপর যখন আপনি কাউকে নিয়োগ দিবেন, কেউ কাজ করবে, আপনার এমপ্লয়ি হবে, আপনাকে পে রান করতে হবে, তাকে পেনশন দিতে হবে, পেনশন অফার করতে হবে একটা অ্যামাউন্ট পর্যন্ত যদি সে আর্ন করে। তো এই ব্যাপারগুলি আমরা বিরতির আগে জেনেছি। তো এখন আমরা জানতে চাবো সুরাইয়াপার কাছে যে আমি তো এখন বিজনেস রান করছি, তো আমার বিজনেস ভালোই যাচ্ছে, তো একটা পর্যায়ে তো আমাকে বিএটি রেজিস্ট্রেশন করতে হবে, গ্যারেজের থ্রেশহোল্ড। তো এই থ্রেশহোল্ডটা কত এবং এই যে রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হয়, এখানে কি কমপ্লায়েন্স আছে, বিএটি নিয়ে ভবিষ্যতে আমরা পুরো প্রোগ্রাম করব, কিন্তু আপনি যদি এটা বেসিকটা একটু বলেন। জি হ্যাঁ, বিএটি একটা বিশাল ফিল্ড আসলে, সেটা নিয়ে ডেফিনেটলি হয়তো আমরা ভবিষ্যতে কোনো প্রোগ্রামে ডিটেইলড আলোচনা করব। আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি যে কমপ্লায়েন্স যেটা, আপনি একটা নতুন বিজনেস করছেন, আপনার যে পিওয়াই যেরকম যে বিজনেসের পরে একটা পিওয়াই রেজিস্ট্রেশনের যেরকম একটা বাধ্যবাধকতা আছে, ঠিক তেমনি বিএটি রেজিস্ট্রেশনেরও বাধ্যবাধকতা আছে। তাহলে নতুন বিজনেস যখন আপনি স্টার্ট করবেন তখন হলো যে আপনি খেয়াল রাখবেন এটার থ্রেশহোল্ড কিন্তু এখন 90,000, আগে যেটা 85,000 ছিল, এখন এটা 90,000। আপনার বিজনেস যখনই 90,000 পাউন্ড ক্রস করবে আপনাকে বিএটি রেজিস্টার্ড করতে হবে। এটা কিন্তু নতুন বিজনেসের ক্ষেত্রে। বাট আপনারা যদি কন্টিনিউয়াস বিএটি রেজিস্টার্ড বিজনেস টেক ওভার করেন, সেটা কিন্তু আপনারা অ্যাজ এ গোয়িং কনসার্ন আপনারা যেই দিন থেকে বিজনেস টেক ওভার করতেছেন, বিজনেস স্টার্ট করছেন, সেই দিন থেকেই আপনাদেরকে বিএটি রেজিস্টার্ড করতে হবে। সো এটা সবচেয়ে চ্যালেঞ্জিং। অনেকে আছে যে নতুন কোম্পানি ফর্ম করছেন, আমাদের কাছে বললেন যে আমি তো নতুন করে বিজনেস স্টার্ট করছি, আমি নতুন কোম্পানি ফর্ম করছি, কিন্তু ওই প্রিমিসেসে সেম কাইন্ড অফ বিজনেস আগে বিএটি রেজিস্টার্ড ছিল। এখন সেম প্রিমিসেসে যদি এই সেম কাইন্ড অফ বিজনেস আগে বিএটি রেজিস্টার্ড থাকে, তাইলে কিন্তু আপনাকে যে বিজনেস যেই দিন থেকে আপনি টেক ওভার করবেন সেই দিন থেকেই আপনাকে বিএটি রেজিস্ট্রেশনে যেতে হবে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর বিএটি রেজিস্ট্রেশনের প্রসেস যেটা, সেটা আপনারা বিজনেস পিওয়াই যদি বিএটি রেজিস্টার্ড বিজনেস টেক ওভার করে থাকেন, যখন আপনার পিওয়াই রেজিস্টার্ড করবেন তখন পিওয়াই রেজিস্ট্রেশনের সাথে একই সময়ে আপনারা বিএটির জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারেন, সেটা টাইম সেভিং হবে। আর যদি মনে করেন যে না আমার বিএটি থ্রেশহোল্ড পরে আসছে, তাইলে যখন বিএটি রেজিস্ট্রেশনের থ্রেশহোল্ডটা ক্রস করবে তখনই আপনি বিএটির রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। এবং HMRC কিন্তু খুবই অ্যাক্টিভ ডিপার্টমেন্ট, বিএটি ডিপার্টমেন্ট। এখন যদি আপনারা অন টাইমে বিএটি রেজিস্টার্ড না করেন, তাইলে কিন্তু আপনাদেরকে ব্যাকডেটেড বিএটি রেজিস্টার্ড করতে হবে এবং ইন্টারেস্ট এবং পেনাল্টি দিতে হবে, যেটা আমরা অ্যাকাউন্টেন্ট হিসাবে কখনো চাই না যে আমাদের কোনো ক্লায়েন্ট অ্যাডিশনাল ইন্টারেস্ট অথবা পেনাল্টি দেন। তো আমরা আশা করব যে সবাই অন টাইমে সেটা খেয়াল রাখবেন কখন বিএটি থ্রেশহোল্ডটা ক্রস হচ্ছে। সো আপনারা যদি নিজে মনিটর করেন, তারপরেও আপনারা খেয়াল রাখবেন কবে বিএটি থ্রেশহোল্ড চেঞ্জ মানে ক্রস করতেছে। আর যদি আপনাদের অ্যাকাউন্টেন্ট থাকে, অবভিয়াসলি আপনাদের অ্যাকাউন্টেন্টের সাথে সেই কমিউনিকেশনটা রাখবেন, ডকুমেন্ট সাবমিট করবেন। এই বিএটি রেজিস্ট্রেশনটা কিন্তু 90,000-এর যেটা, সেটা একটা রোলিং ক্যালকুলেশন আছে। সো রোলিং ক্যালকুলেশন করে অ্যাকাউন্টেন্ট আপনাদেরকে বলে দেবেন যে কখন আপনাদের বিএটি থ্রেশহোল্ড চেঞ্জ রেজিস্ট্রেশনের ডেট, এবং সেই ক্ষেত্রে আপনারা কোনো ধরনের অবহেলা করবেন না। এটাই আমাদের। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আপনি বললেন ব্যাকডেটেড। তো অনেক সময় দেখা যায় যে আপনি মিস করছেন, আপনাকে বিএটি রেজিস্ট্রেশন যে অ্যাপ্লিকেবল ডেট মনে করেন ফেব্রুয়ারি হওয়া উচিত যদি আপনি প্রপারলি করেন। এখন মেতে গিয়ে সব কিছু এখন ইনভেস্টিগেশন হচ্ছে সব কিছু। আপনার কিন্তু যে 1 ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত যত সেল করছেন বিএটি কিন্তু দিতে হবে। আপনি কিন্তু আপনার কাস্টমারকে বিএটি চার্জ করেন না, খেয়াল করছেন? কাস্টমার কিন্তু ডাজন্ট কেয়ার, ওরা কিন্তু বিএটি দিবেন না, কিন্তু আপনার পকেট থেকে দিতে হবে। কিন্তু আর খুবই আনফরচুনেট সিনারিও। হ্যাঁ, এবং এটা যদি HMRC আপনাকে প্রম্পট করে, HMRCর পক্ষ থেকে ধরা পড়ে, তাইলে তারা কিন্তু একটা ইনভেস্টিগেশন ফাইল করবে এবং এই ইনভেস্টিগেশন ফাইলে আপনার সেলস একদম প্রথম থেকে কত সেটা দিতে হবে, আপনার যতটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সব ব্যাংক অ্যাকাউন্ট ডিক্লেয়ার করতে হবে, এবং আপনার এইটাতে অন্যান্য সেক্টরেও সেই ইনভেস্টিগেশনটা লিড করতে পারে। বিএটি ইনভেস্টিগেশনের যে ডকুমেন্ট দিতে হয়, দ্য লিস্ট ইজ কোয়াইট লং। হ্যাঁ, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বলি।
একটা বিজনেসের বিটি ইনভেস্টিগেশনের অফিসারের সাথে আমাদের মিটিং, তো তখন যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে বলছে যে আপনি কি আপনার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিক্লেয়ার করছেন? তখন উনি বলছে যে হ্যাঁ আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ডিক্লেয়ার করছি। তখন একটা আনডিক্লেয়ার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল এইচএমআরসি, তখন তার ব্যাগ থেকে সেই আনডিক্লেয়ার্ড ব্যাঙ্কের ডিটেলসটা বের করে বলছে যে আই বিলিভ ইউ হ্যাভ অ্যানাদার অ্যাকাউন্ট অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকাউন্ট নাম্বার এন্ডিং দিস। সো আপনারা সব যখন এইচএমআরসি কোনো ইনভেস্টিগেশন হয়ে থাকে তখন প্রথমেই বলে যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব সেল ডিটেলস দিতে। সো আপনাদের ব্যাংকের বিজনেসে যতটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইচএমআরসিকে তখন দিতে হবে। জাস্ট ছোট্ট করে আমি একটা অ্যাড করতে চাই। এইচএমআরসি ইনভেস্টিগেশনগুলোতে হয় কি, তারা আপনাকে ওপেন করে দেয়, তারা কখনোই বলে না আমাকে এইটা দাও, তারা আপনাকে বলবে আমাদেরকে তোমার ইনফরমেশনগুলি সেন্ড করো, দে লেট ইউ বি ফ্রি। সো আপনি যদি কোনো কিছু হাইড করেন, আপনার আগে থেকে জানতে হবে যে এইচএমআরসির কাছে ইনফরমেশন আছে, এবং তারা যদি ব্যাংকের কাছে ডেটা চায়, এনি প্রোভাইডারের কাছে ডেটা চায়, তারা ওইখান থেকে প্রোভাইডার তাদেরকে দিতে বাধ্য। There is no confidential clause there. No, yes. এবং হোসেন ভাই তারা আসার আগে একটা ক্রেডিট চেক করে নেয় এইচএমআরসি ইনভেস্টিগেশন, যখনই কোনো মিটিং হয় ইনভেস্টিগেশনের মিটিং, এর আগে ওই কোম্পানি সম্বন্ধে তারা একটা ক্রেডিট চেক করে নেয়। ওই ক্রেডিট চেকে তারা জানতে পারে যে কতটা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আরও রিলেভেন্ট ইনফরমেশনগুলো কালেক্ট করে তারপরে আসে, তারা ফুলি ইকুইপড হয়ে আসে আসলে। সো এখন আপনি যদি হাইড করেন মানে তাহলে কিন্তু আপনি তাদের অ্যাকচুয়ালি আপনি ট্র্যাপে পা দিচ্ছেন। সে আপনাকে ছেড়ে দিয়েছে। ট্রাই টু বি অনেস্ট ওয়েন এভার দিস সিচুয়েশন হ্যাপেন্স, আপনার যা আছে, বিকজ অফ এরকম হতে পারে, ইটস ভেরি নর্মাল। এই এইচএমআরসি ইনভেস্টিগেশন মানে এই না যে আপনি কোনো ভুল করেছেন বলে হচ্ছে, মোস্ট অফ দ্য টাইম র্যান্ডম স্যাম্পলিংয়ের কারণে আপনি আপনার কমপ্লায়েন্স চেক হতে পারে, ইটস ভেরি ন্যাচারাল। সো এটা হলে যদি হয়, আপনার রেকর্ড কিপিং যদি ঠিক থাকে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। অ্যান্ড দেন তারা যা জানতে চাবে, তারা যেটা আমি প্রথমেই শুরু করলাম যে তারা অ্যাকচুয়ালি কোনো কিছু বলবে না, তারা বলবে সব পাঠাও। তো আপনার কাছে যা আছে তাই আপনি তাদেরকে সরাসরি পাঠিয়ে দেন, দেন দে উইল ডিসাইড ওয়ার টু গো, হোয়াট টু পিক অ্যান্ড হোয়াট টু আস্ক। সো আপনি জাস্ট আপনার কাছে যা আছে, রেকর্ড আপনি যা রেখেছেন সবই এইচএমআরসির কাছে পাঠিয়ে দেবেন, সিম্পল। থ্যাংক ইউ। তো দর্শক, ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সামনের প্রোগ্রামগুলিতে আমরা এই বিএটি ইনভেস্টিগেশন বা যে কোনো এইচএমআরসি লেড ইনভেস্টিগেশন নিয়ে একটু ডিটেল আলাপ করবো, কেননা আমাদের কমিউনিটিতে এই কমপ্লায়েন্সগুলি এবং ইস্যুগুলি খুবই বার্নিং ইস্যুস, এবং এই জন্য আমাদের কমিউনিটির যারা ডাইরেক্টর আছেন, কেননা আমাদের আজকের প্রোগ্রামের ডাইরেক্টর ফোকাস, তাদেরকে আসলে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, আই থিঙ্ক প্রোঅ্যাক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। তো আমরা তো একটু আলাপ করলাম এই ব্যাপারগুলি, আমরা এই ব্যাপারগুলি নিয়ে একটু কোশ্চেন অ্যান্ড আনসারের দিকে যাব, কমন চ্যালেঞ্জেস। বাট এর আগে আমরা একটু ডিফারেন্ট সেগমেন্টে যাইতে চাচ্ছি, সেটা হচ্ছে এডুকেশন ফোকাস। কেন আমাদের একটু সবসময় একটু আমাদের কমিউনিটির যারা ইয়াংস্টার আছে তাদেরকে অ্যাকাউন্টিং প্রফেশনে আনার জন্য আমাদের চেষ্টা থাকবে, কেন এটা ওয়ান অফ দ্য মোটো অফ দিস প্রোগ্রাম। তো আলী ভাই, আপনার দিয়ে আমি শুরু করতে চাই। তো আমার আজকের ফোকাস হচ্ছে যে স্কুল লিভার, আমাদের কমিউনিটিতে অনেক স্কুল লিভার আছে, যে কোনো কারণেই হয়তো জিসিএসসি শেষ করতে পারে নাই বা এ লেভেল শেষ করতে পারে নাই। হ্যাঁ, তো তাদের জন্য অ্যাকাউন্টিং প্রফেশনে আসার এবং ভোকেশনাল বা কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন করা এবং জব অপরচুনিটি, কেরিয়ার অপরচুনিটি, আপনার অভিজ্ঞতার আলোকে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ দবির ভাই। মূল বিষয়টা আমরা আগেও বলেছি যে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা বিশেষ করে যারা সাকসেসফুল, তো সাকসেসফুল, গুড লাক। বাট যারা সাকসেসফুল না, তারা আমাদের একটা বিশেষ ফোকাসে থাকবে। এই ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে জিসিএসি যারা শেষ করতে পারে নাই, তারা কোথায় শুরু করবে? আমি অ্যাডভাইস করবো অবশ্যই পরবর্তীতে জিসিএসি পরীক্ষা দিয়ে আবারও পাশ করার চেষ্টা করা উচিত, এটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন। আর পাশাপাশি অ্যাকাউন্টিং যদি পড়তে হয়, আপনি কমিউনিটি কলেজগুলো গেলে ওইখানে ভালো কোর্স আছে। এটি কোর্স ব্রিটিশ সিটিজেনদের জন্য পার্ট 1, পার্ট 2 ফ্রি, পার্ট 3-তে গিয়ে শুধু পয়সা দিতে হয়। সুতরাং এটা ইটস এ গুড প্লেস টু স্টার্ট উইথ। অ্যাকাউন্টিং টেকনিশিয়ান যেটা এএটি কোর্স, এটা একটা রিয়েলি ভেরি সলিড কোর্স। এটা শেষ করার পরে আপনার প্র্যাকটিক্যাল নলেজ অনেক বাড়বে এবং আপনি অলরেডি এ গুড আর্নিং বুককিপার হিসাবে বা ইভেন জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করতে পারবেন এবং পরবর্তীতে চার্টার ডিগ্রি পাওয়ার জন্য পড়াশোনা করতে পারবেন। এটা হচ্ছে একটা। আবার কিছু স্টুডেন্ট আছে ধৈর্য ধরে পড়তে পারে না, তাদের জন্য কী করা? তাহলে আপনি কোনো একটা সফটওয়্যার শিখেন, কোনো একটা সাইট শিখেন, যেমন পেরোল অ্যাডমিনিস্ট্রেশন শিখেন, আপনি অ্যাকাউন্টস পেয়েবল অনলি শিখেন বা অ্যাকাউন্টস রিসিভেবল অনলি শিখেন। যেটা শিখবেন এটা A to Z শিখবেন। সফটওয়্যারে কীভাবে করা যায়, কীভাবে ম্যানুয়ালি করা যায়, এটা এই কাজটার ইন অ্যান্ড আউটস সব আপনার জানতে হবে।
তারপরে আপনি ওই অংশগুলো ওই কাজগুলো শুরু করেন, আর্নিং শুরু করেন, আপনার ইন্টারেস্ট গ্রো করলে আরেকটা সার্টিফিকেট কোর্স করেন। এভাবে করে করে আপনি আপনার যখন অভিজ্ঞতা একটু বড় হবে তখন আপনি আবার এটি বা কোনো ফর্মাল কোর্স নিয়ে একটা সার্টিফিকেট করে নেবেন। এভাবে সম্ভব, আমি মনে করি যে খুবই সম্ভব অ্যাকাউন্টিংয়ে। থ্যাংক ইউ। তো আমার জানা মতে যে এটি তো একটা খুবই ভালো কোয়ালিফিকেশন, খুবই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ওদের। হ্যাঁ, আমি নিজেও এটি পড়াইছি। আপনি যেমন বললেন না কমিউনিটি বেসড কলেজ, আমি রিচমন্ড আপন থেমস কলেজ বলে একটা কলেজ আছে, ওখানে 2-3 বছর এটি বিভিন্ন কোর্স পড়াইছি। আসলে ওদের সিলেবাসটা কিন্তু খুবই স্ট্রং ইন টার্মস অফ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। হ্যাঁ, আমি বলতেছি স্ট্র্যাটেজিক বাট প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। হ্যাঁ, জাস্ট জব ডানের জন্য যতটুকু দরকার অতটুকু খুবই সুন্দর। তো এখন আমার যতটুকু জানি যে আপনি যখন এটি করলেন, এদেশে কিন্তু আপনি এনএইচএস বলেন, পাবলিক সেক্টরগুলি বলতেছি, এনএইচএস বলেন, কাউন্সিল বলেন, পুলিশ বলেন, ইভেন অ্যাকাউন্টিং প্র্যাকটিসগুলিতে ভালো অপরচুনিটি আছে এটি, তাই না? তো শুধু খালি কোয়ালিফিকেশান না, এটার অপরচুনিটিও ভালো আছে। তো ভবিষ্যতে আপনারা যারা শুনতেছেন, আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন, আপনাদের কারো যদি স্কুল লিভার থাকে, কারো ছেলে মেয়ে, বা আপনি নিজেও যদি স্কুল লিভার হন, আপনি যদি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড কোনো কোর্স করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে ইমেল আইডিটা আছে accounts@professionalsociety.org, এই ইমেল করলে আমরা আপনাকে গাইড করতে পারবো। ইভেন আপনি যদি সাকসেসফুলি এটি কমপ্লিট করেন, পাশাপাশি এখন হয়তো এসিসি বা অন্য কোনো প্রোগ্রাম করতেছেন, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান, আমাদেরকে ইমেল করেন। আমাদের এই প্রোগ্রামে আপনারা আমাদের কমিউনিটিকে বলেন আপনি একজন সাকসেসফুল কীভাবে করেছেন, তারা জানলো আপনার থেকে, এটাও সম্ভব। তো থ্যাংক ইউ। ভবিষ্যতে আমরা আমাদের এই প্রোগ্রামে গ্র্যাজুয়েটদের জন্য কথা বলবো, সবার জন্যই কথা বলবো। তো আজকে আমাদের কমিউনিটিতে অনেক স্কুল লিভার আছে, আমরা জানি, তাদের জন্য এই জন্য একটু টাচ দিলাম। কিন্তু এটা একটা কন্টিনিউয়াস ডিসকাশন থাকবে, ইটস নট এন এন্ডিং ডিসকাশন, ইটস এ কন্টিনিউয়াস ডিসকাশন ফর আস। তো আমরা তো বিরতির আগে পলাশ ভাই আমরা কথা বললাম যে ডাইরেক্টরস ডুজ অ্যান্ড ডন্ট ব্যাপারে। তো কিছু কমন চ্যালেঞ্জেস আছে, তো এর মধ্যে একটা কমন চ্যালেঞ্জেস হচ্ছে ডাইরেক্টরস লোন অ্যাকাউন্ট। হ্যাঁ, অনেক সময় অনেক কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। এই লোন অ্যাকাউন্টের প্রবলেমটা কি, ইস্যুটা কি, এটার কনসিকুয়েন্সটা কি? রাইট, থ্যাংক ইউ দবির ভাই। আবারও প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। আমি শুরুতেই বলেছি একটা বিজনেস ওপেন করার পরে আপনি যে টাকাটা বিজনেসে ইনভেস্ট করছেন ওটা অ্যাকচুয়ালি ডাইরেক্টর গিভিং লোন টু দ্য কোম্পানি। আর ডাইরেক্টর যে টাকা বিভিন্ন পারপাজে নিয়ে চলে যাচ্ছে, ফর এক্সাম্পল হলিডেতে যাচ্ছেন, টাকা নিয়ে সংসার চালাচ্ছেন, যেহেতু এক মালিকানা কোম্পানি, সো মেনি ডিফারেন্ট থিংস ক্যান বি হ্যাপেন ইন দ্য কোম্পানি। যে টাকাটা আপনি তুলে নিয়ে নিজের পার্সোনাল কাজে ইউজ করছেন সেটা অ্যাকচুয়ালি ডাইরেক্টর কোম্পানি গিভিং লোন ব্যাক টু ইউ। তো এইটার কনসিকুয়েন্সটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সে যদি টাকা আপনি নিতে পারেন, ইটস নট এ প্রবলেম, যেহেতু আপনি এক মালিকানা কোম্পানি। যদি আপনি 10,000-এর বেশি নিয়ে রাখেন সেক্ষেত্রে কনসিকুয়েন্সটা হচ্ছে যে সেকশন 455, যেটা কিনা 33.75% ট্যাক্স দিতে হয় একটা ডাইরেক্টরের, মানে ওই কোম্পানির যখন অ্যাকাউন্টস আমরা করি, সো 33.75%, হুইচ ইজ হিউজ। যদি 9 মাসের ভিতরে ফেরত না দেন, বাট যদি ইয়ার এন্ডের 9 মাসের ভিতর টাকাটা ব্যাক করেন ফর এক্সাম্পল, সেক্ষেত্রে HMRC ওই টাকাটা ব্যাক করবে, ইটস নট এ প্রবলেম। বাট যদি ওই 9 মাসকে ক্রস করে ফেলেন 100% ইউ গোনা বি হিউজলি ইম্প্যাক্টেড। সো ডাইরেক্টর লোন ইজ ভেরি সিম্পল থিংস, হোয়াট ইউ আর গিভিং টু দ্য কোম্পানি, তার থেকে যদি আপনি বেশি তুলে খেয়ে ফেলেন সেক্ষেত্রে কোম্পানির কাছে আপনি লায়াবল হয়ে যাচ্ছেন, মানে কোম্পানি আপনার কাছে ও করতেছে। সেক্ষেত্রে ওই 10,000 থ্রেশহোল্ড যেটা, ওটা কোনোভাবেই ক্রস করা যাবে না। সো এটা কনসিকুয়েন্স ইজ এ হিউজ থিংস এনিওয়ে। এটা বিশেষ করে আপনারা অ্যাকাউন্টেন্টের সঙ্গে আলাপ করবেন যে আপনি কত টাকা নিতে পারবেন না নিতে পারবেন, একটু ডিটেলস ওনাদের সঙ্গে আলাপ করেন। একটা প্রফেশনালের সঙ্গে কথা বললে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। থ্যাংক ইউ দবির ভাই। পলাশ ভাই, আমি জাস্ট সরি দবির ভাই, আমি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। পলাশ ভাই যেখানে বলেছে যে ট্যাক্সের যে ট্যাক্স চার্জটা 33.75%, এখানে আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে গিয়ে বেনিফিট ইন কাইন্ড। যদি ডাইরেক্টর কোম্পানি থেকে 10,000-এর বেশি নিয়ে থাকে, বেনিফিশিয়াল লোন হিসেবে ট্রিট হবে। ইয়েস, দ্যাটস আপনাকে P11D সাবমিট করে ওটা ডিক্লেয়ার করতে হবে, অ্যান্ড কোম্পানি হ্যাভ টু পে এমপ্লয় ন্যাশনাল ইন্স্যুরেন্স ওটার উপরে। ইয়েস, সিমিলারলি লাইক ইউর স্যালারি, কোম্পানি এমপ্লয় ন্যাশনাল ইন্স্যুরেন্স পে করবে, অ্যান্ড অলসো ওইটার উপরে আপনার যে এমপ্লয়ি আছে ডাইরেক্টর, হি হ্যাজ টু পে অলসো ট্যাক্স, ডিমড ইনকাম। ইয়েস।
তো আপনি যেহেতু ওই বেনিফিট কাইন্ড কথাটা নিয়ে আসলেন, জি, জি। তো এখন আপনাকে আমি একটা প্রশ্ন Okay. করব। তো এখন আমরা জানি যে একটা হচ্ছে ক্যাশ, যেটা আমি স্যালারি পাচ্ছি, জি। বোনাস পাচ্ছি, ক্যাশ। তো এটা তো সহজ হিসাব, আমি ট্যাক্স দিব 12,570 বেসিক অ্যালাউন্সের পরে ট্যাক্স দিব। জি, এখন এই যে বেনিফিট ইন কাইন্ড, এই যেটা বললেন, এটা ছাড়া তো কার বেনিফিট আছে, ফুয়েল বেনিফিট আছে, অ্যাকোমোডেশন বেনিফিট আছে, আবার আরেকটা জিনিস আমরা সবসময় জানি যে স্যালারি স্যাক্রিফাইস বলে একটা কথা আছে। রাইট, রাইট। তো আপনি যদি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ দবির ভাই। আমি রিসেন্ট ডেইজে যেই জিনিসটা আমি আমাদের ক্লায়েন্ট, আমরা অ্যাকচুয়ালি এইখানে অনুষ্ঠানে আমাদের রেগুলার যে এক্সপিরিয়েন্স সেটাই অ্যাকচুয়ালি শেয়ার করি, যাতে আমাদের 2 মিনিট আছে কিন্তু এটা বলে দিল, তো আপনি এইভাবে বলুন। অলরাইট, ওকে। দ্য থিং ইজ, কার বেনিফিট যেটা এখন গভর্নমেন্ট অ্যাকচুয়ালি চাচ্ছে, অ্যাজ ইউ নো এনভায়রনমেন্টাল একটা ইস্যুস গোয়িং অ্যারাউন্ড, সো গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ভেহিকেলগুলোকে প্রমোট করছে। আমি এভরি আদার ডে আমার ক্লায়েন্টদের কাছ থেকে কল পাই, যেটা হচ্ছে গিয়ে যে ইলেকট্রিক ভেহিকেল তারা কিনবে, নাকি তারা হাইব্রিড কিনবে, নাকি ডিজেল কিনবে। যেহেতু সময় খুব, আমি সংক্ষেপে বলি, ইলেকট্রিক ভেহিকেল কিনলে আপনার পুরোটাই, যদি আপনার ব্র্যান্ড নিউ হয়, আপনি AIA ক্লেম করতে পারবেন, এটা আপনার অ্যাকাউন্টে আপনাকে ভালো মতো এক্সপ্লেন করবে। আমাদের যে প্রবলেমটা হয়, মোস্ট অফ আওয়ার ক্লায়েন্টস দে ওয়ান্ট টু বাই সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক্যাল কার, সো হুইচ ইজ অ্যান ইস্যু। তো আপনি যদি সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক ভেহিকেলও কিনেন, তারপরও আপনি ওটাকে ক্লেম করতে পারবেন, নট লাইক 100% ফার্স্ট ইয়ারে ক্লেম করতে পারছেন না, বাট আপনি অ্যাজ এ লাইক 18% করে আপনি গোয়িং ফরওয়ার্ড ওটাকে ক্লেম করতে পারবেন আপনার কোম্পানি থ্রুতে। অ্যান্ড বেনিফিট ইন কাইন্ড, যেটা আমি বললাম, ইলেকট্রিক ভেহিকেলের জন্য আপনার যে লিস্ট প্রাইস থাকে আপনার ভেহিকেলটার, ওটা অনলি 2% আসতেছে আপনার ট্যাক্স যখন আপনি P11D সাবমিট করেন। অন দ্য আদার হ্যান্ড, ডিজেল অর হাইব্রিড অর পেট্রোল কারের জন্য হিউজ একটা অ্যামাউন্ট আসে। ইটস লাইক আপনি যখন করবেন gov.uk-তে গেলেই কার বেনিফিট ক্যালকুলেটর, সিম্পল টুলস আছে, আপনি জাস্ট ওখানে বসান, আপনি নিজে ডিফারেন্সটা দেখতে পাবেন। সো এটা অনেক ইম্পর্টেন্ট। ভবিষ্যতে প্রোগ্রামে আমরা একটু ডিটেইলে ইনশাআল্লাহ, we'll talk about it more, সময়ের ইনশাআল্লাহ। স্বল্পতার জন্য দুঃখিত। থ্যাংক ইউ। তো আমার গেস্ট সবাইকে আমি খুব মানে অন্তর থেকে আপনাদের শুকরিয়া জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের দর্শকদের জন্য আপনাদের বিজ্ঞ মতামত দিয়েছেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমার একটা কথাই থাকবে যে আপনারা আমাদের অনুষ্ঠানকে দেখবেন, আমাদেরকে আপনাদের গাইডেন্স, আপনাদের প্রশ্ন, যে ইমেল আইডি আছে ইমেল আইডি করবেন। আমাদের যারা বিজনেস ওনার আছেন, তাদের মধ্যে যদি কেউ আমাদের প্রোগ্রামেও আসতে চান, তাদের চ্যালেঞ্জেস, তাদের সাকসেস যদি শেয়ার করতে চান, আমাদের ওই ইমেলে যদি আপনাদের ডিটেল দেন, আমরা এই প্রোগ্রামে আপনারাও কথা বলতে পারবেন। এটা আপনাদেরই প্রোগ্রাম। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখবেন। থ্যাংক ইউ।